টাইম স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একজন সিরিয়াল কিলার সম্পর্কে যার কথা শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন। সেই সিরিয়াল কিলারের নাম হচ্ছে সাইকো শঙ্কর। চলুন তবে শুরু করা যাক। এম জয়শঙ্কর উনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি 3টি রাজ্যে 30টি ধর্ষণ, 19টি মার্ডার এবং 1 ডজনের মতো ডাকাতি করেছিলেন। লুটপাট, ধর্ষণ, খুন এই ঘটনাগুলো প্রায়ই আমাদের সমাজে হতে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এমন একজন সম্পর্কে যিনি একাই 30 জনের বেশি মহিলাকে ধর্ষণ করেছে, 19 জনের অধিক মহিলাকে হত্যা করেছে আর করেছে অসংখ্য ডাকাতি, কিন্তু তারপরও সে বহুদিন ছিল পুলিশের নাগালের বাইরে। আর কিভাবেই বা পুলিশ অবশেষে তাকে ধরতে সক্ষম হলো, আজ আমরা সেই ব্যাপারটাই জানব। এম জয়শঙ্কর আমাদের এই কাহিনীর মূল ভিলেন, যাকে মানুষ সাইকো শঙ্কর বলেও চেনে। এম জয়শঙ্করের জন্ম 1977 সালে তামিলনাড়ুর কানিয়ানপাতি গ্রামে হয়েছিল। ঘরে ছেলে জন্ম নেওয়ার পর তার পিতামাতা বাকি পিতামাতাদের মতোই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তারা এটাই ভাবতো যে সন্তান তাদের বুড়ো বয়সে তাদেরকে তাদের লাঠির মতোই দেখভাল করবে। কিন্তু কে জানতো ভবিষ্যতের পাতায় আসলে কিছু অন্যরকমটাই লেখা আছে। অন্য বাচ্চাদের মতোই জয়শঙ্কর বেশ একটা সাধারণভাবেই বড় হয়েছে। বেশ কিছুদিন এদিক সেদিক কাজ করার পর সে জীবিকার তাগিদে ট্রাকের খালাসির কাজ করতে শুরু করে। আস্তে আস্তে সে ট্রাক চালানোও শিখে যায়। এভাবে কয়েক বছর ট্রাক চালানোর পর এম জয়শঙ্কর বেশ ভালোই চলতে থাকে। এভাবে চলতে চলতে আস্তে আস্তে দিন যেতে থাকে এবং একসময় সে বিয়ে করে। বিয়ে করার পর তার তিনটে মেয়ে সন্তানও জন্ম নেয়। এভাবে 2007 পর্যন্ত এম জয়শঙ্করের জীবন ঠিকঠাকভাবেই চলতে থাকে। হয়তোবা তার জীবনটা এ কারণেই ভালো যাচ্ছিল যে সেই সময় পর্যন্ত তার পা ক্রিমিনালের জগতে পড়েনি। যেমনটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, এম জয়শঙ্কর এখন পর্যন্ত 30টিরও বেশি ধর্ষণ, 19টিরও বেশি মার্ডার এবং 1 ডজনেরও বেশি ডাকাতির সাথে সামিল হয়েছে। আসলে কি এম জয়শঙ্কর এতগুলো ক্রাইমের সঙ্গে জড়িত ছিল, নাকি তার চেয়েও বেশি অপরাধ সে সংগঠিত করেছে, তা একেবারেই ঠিকভাবে জানা না গেলেও পুলিশের হিসেব অনুযায়ী এম জয়শঙ্করের প্রথম ক্রাইম ছিল 3 জুলাই 2009 তারিখে। 3 জুলাই 2009-এ তামিলনাড়ুর পেরেন্ডাহাল্লি নামে এক জায়গায় এম জয়শঙ্কর 45 বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন সে ওই মহিলাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু ওই মহিলা অত্যন্ত চতুরতার সঙ্গে নিজেকে বাঁচিয়ে চিৎকার করে, আশেপাশের মানুষদের জড়ো করে। তারপর সে নিজেকে বাঁচিয়ে লোকজন জড়ো করতে সফল হলেও এম জয়শঙ্করকে সে ধরতে পারে না, কারণ এর মধ্যে সে পালিয়ে যায়। যে 13 বছর জেল খাটার পরও তার মধ্যে এতটুকু অনুশোচনা বোধ ছিল না। পুলিশের রিপোর্ট অনুযায়ী কর্ণাটকে পালিয়ে যাওয়ার পর এম জয়শঙ্কর 1 মাসের মধ্যে প্রায় 6 আলাদা আলাদা জায়গায় 6 জন মহিলাকে অপহরণ করে, সেই সাথে তাদের ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা করে। এখানে আমরা জানতে পারি যে যখন এই মহিলাদেরকে এম জয়শঙ্কর ধর্ষণ করার চেষ্টা করছিল, তার মধ্যে একটা মহিলার সাথে ধর্ষণ করার সময় একজন ব্যক্তি তা দেখে ফেলে এবং সেখানেই সে বিরোধ করা শুরু করে দেয়। তো বিরোধ করার মধ্যেই সেই লোকটিকে এম জয়শঙ্কর হত্যা করে। এরকমভাবে জানা যায় যে এম জয়শঙ্কর একটা ছোট বাচ্চাকেও কুড়ালের মাধ্যমে হত্যা করে। সময় যেতে যেতে বলা যায় এক প্রকার হাত ধুয়েই তামিলনাড়ুর পুলিশ এম জয়শঙ্করকে ধরার জন্য লেগে যায়। সেই সাথে কর্ণাটকের পুলিশও এম জয়শঙ্করের পিছনে লেগে যায়। এরই মধ্যে পুলিশ একদিন এম জয়শঙ্করের ফোন খোলা পেয়ে যায়। খোলা পাওয়ার সাথে সাথে পুলিশ এম জয়শঙ্করের ফোনকে সার্ভেলেন্সের মধ্যে আবদ্ধ করে ফেলে এবং পুলিশ জানতে পারে যে এম জয়শঙ্কর বর্তমানে দিল্লিতে অবস্থান করছে। আসলে এম জয়শঙ্কর এতটাই চালাক একজন ব্যক্তি ছিল যে সে বুঝতে পারে যে পুলিশ ফোনের মাধ্যমে তাকে ট্র্যাক করতে শুরু করে দিয়েছে। সেটা বোঝার সাথে সাথেই এম জয়শঙ্কর তার ফোনটাকে দিল্লির কোনো একটা স্থানে ফেলে দেয়। এরই মধ্যে পুলিশ যখন সেই ফোন ট্র্যাক করার মাধ্যমে সেই জায়গায় পৌঁছায়, তখন পুলিশ সেইখানে এম জয়শঙ্করকে আর খুঁজে পায় না। কিছুদিন পর পুলিশ আরও একটি ফোন নাম্বার খুঁজে পায়, যে ফোন নাম্বারটা এম জয়শঙ্করেরই ছিল। যখন পুলিশ সেই ফোন নাম্বারটিকে ট্রেস করা শুরু করে, তখন পুলিশ জানতে পারে যে এম জয়শঙ্কর দিল্লি ছেড়ে অলরেডি মুম্বাই চলে এসছে। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ মুম্বাই পৌঁছে যায়। কিন্তু এম জয়শঙ্করের বুদ্ধিমত্তার কাছে আসলে পুলিশ পেরে উঠছিল না কোনো মতেই, কারণ এম জয়শঙ্কর
কিছুক্ষণ পরই তার সেই ফোনটা আবারও ফেলে দেয়। পুলিশের কথা অনুযায়ী এরপর এম জয়শঙ্কর ফোন ব্যবহার করাটাই ছেড়ে দেয়। 2011 রিপোর্ট অনুযায়ী এম জয়শঙ্কর অলরেডি 28 জন মানুষকে হত্যা করেছে। এখানে পুলিশের সবচেয়ে বেশি ব্যর্থতা ছিল যে 2-3 রাজ্যের পুলিশ মিলেও এম জয়শঙ্করকে কোনোভাবে ধরতে পারছিল না। এর মধ্যে মে 2011 সালে 15 জন পুলিশ সদস্যকে নিয়ে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়, যাদের কাজ ছিল যেভাবেই হোক যে কোনো জায়গা থেকে এম জয়শঙ্করকে ধরে নিয়ে আসা। পুলিশের তৈরি সেই নতুন টিম এম জয়শঙ্করকে ধরতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে শুরু করে, আর সেখানে এম জয়শঙ্কর তার নতুন শিকার ধরার জন্য অস্থির হয়ে যায়। নতুন শিকারের সন্ধান করতে করতে এম জয়শঙ্কর 4 মে 2011-তে ইলাগি নামের এক গ্রামে পৌঁছায়। সেই গ্রামে পৌঁছানোর পর এম জয়শঙ্করের চোখ পড়ে খেতে কাজ করা একজন মহিলার উপর। ওই মহিলার নাম ছিল চন্দ্রকলা হোডাগি। খেতে কাজ করা ওই মহিলার উপর নজর পড়ার পর এম জয়শঙ্কর তার গাড়ি ওই জায়গায় থামিয়ে দেয় এবং গাড়ি থেকে নেমে ওই মহিলার কাছে এক গ্লাস পানি চায় এবং বলে যে সে অনেক ক্লান্ত। এম জয়শঙ্করের অনুরোধের পর ওই মহিলা তার জন্য পানি নিয়ে আসে। পানি পান শেষে এম জয়শঙ্কর ওই মহিলাকে বলে যে সে কিছুদিন যাবত কোনো কিছু খায়নি, যদি সম্ভব হয় তাহলে তার খাবারের কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য। জয়শঙ্করের কথা শোনার পর ওই মহিলা তাকে খাওয়ার জন্য কিছু দিয়েও দেয়, কিন্তু ততক্ষণেও মহিলা বুঝতে পারেনি যার জন্য এই মহিলা এত সাহায্য করছে সে আর কেউ নয়, এম জয়শঙ্কর, যে কিনা বিভিন্ন রাজ্যের মহিলাদের জন্য এক আতঙ্কের নাম। খাবার খাওয়া শেষে এম জয়শঙ্কর কিছু বাহানার মাধ্যমে মহিলার খুব কাছে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধর্ষণ করার বিভিন্নভাবে চেষ্টা করে। সেই অবস্থাতেই মহিলা চিৎকার শুরু করে। যেহেতু মহিলার ঘর খুব কাছেই ছিল এবং ঘরের সামনের ক্ষেতেই সে কাজ করছিল, তার চিৎকারের আওয়াজ শোনার সাথে সাথেই তার স্বামী ঘর থেকে বের হয়ে আসে। মহিলার স্বামীকে দেখার সাথে সাথে এম জয়শঙ্কর অত্যন্ত রাগান্বিত হয়ে যায় এবং তার কোড়াল দিয়ে সে মহিলাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে মহিলা এম জয়শঙ্করের হাত থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হয়। এরই মধ্যে মহিলার স্বামী প্রকাশ যখন দৌড়ে আসছিল তার স্ত্রীর কাছে, সেই অবস্থা দেখে গ্রামের আশপাশের অনেক লোক তার সাথে সাথে ওর পিছু নেয় এবং এম জয়শঙ্করকে ধরতে দৌড়ে চলে আসে। গ্রামের সব লোক আসার পর এম জয়শঙ্কর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং গ্রামের মানুষদের কাছে ধরা পড়ে যায়। তৎক্ষণাৎ গ্রামের মানুষ তাকে ধরার পর কাছাকাছি একটি পুলিশ স্টেশনে খবর দেয়। অপরাধীকে পুলিশ গ্রেফতার করার পর পুলিশ বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এটা এম জয়শঙ্কর, অর্থাৎ যার বিরুদ্ধে অলরেডি 12টি হত্যা মামলা দায়ের করা হয়ে গেছে। এম জয়শঙ্করকে গ্রেফতার করার পর পুলিশ তার প্রক্রিয়া শুরু করে দেয়। সব নিয়মকানুন শেষে 5 মে 2011 সালে এম জয়শঙ্করকে চিত্রাদুর্গা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এবার এম জয়শঙ্করকে আটক করার পর পুলিশ অত্যন্ত সাবধানতার সাথে তাকে বেঙ্গালুরুর পারপ্পানা আগ্রাহারা জেলে বন্দি করে রাখে। এর সাথে সাথে এম জয়শঙ্করের বিরুদ্ধে বিচারিক সকল কার্যক্রম শুরু হয়ে যায়। বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন হত্যা, ধর্ষণ এবং অপহরণের বিভিন্ন মামলার মাধ্যমে এম জয়শঙ্করকে 27 বছরের কারাদণ্ড দেয়া হয়। জেলে থাকা অবস্থায় শোনা যায় যে এম জয়শঙ্কর বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভুগছে এবং সে কারণে জেলের মধ্যেই তার মানসিক চিকিৎসা শুরু হয়ে যায়। এই সব কিছুর মধ্য দিয়েই একটি মামলা শুনানির জন্য এম জয়শঙ্করকে আবার কোর্টে আনা হয়। সেই তারিখটা ছিল 31 আগস্ট 2013। এম জয়শঙ্করকে কোর্টে আনার জন্য পুলিশ নিরাপত্তার স্বার্থে অত্যন্ত সুরক্ষিতভাবে পদক্ষেপ নেয়। কোর্ট থেকে আসার পথে এম জয়শঙ্কর হঠাৎই হার্ট অ্যাটাক করার মতো একটি নাটক সাজায় এবং যখন সে নাটকটি করতে শুরু করে তখন পুলিশ তৎক্ষণাৎ কিছু বুঝে উঠতে পারে না। তাই তার খারাপ অবস্থা ভেবে পুলিশ জেলের মধ্যেই তাকে মেডিকেল সেন্টারে ভর্তি করে দেয়। বাস্তবটা আসলে একটু অন্যরকমই ছিল। বাস্তবটা ছিল এরকম যে আসলে এম জয়শঙ্করের আসলে কিছুই হয়নি, তার হার্ট অ্যাটাকও আসেনি, তার শরীর খারাপও ছিল না, কিন্তু এম জয়শঙ্করের ভেতরে ছিল অন্য একটি প্ল্যান। সে জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য সব রকমের প্ল্যান আগে থেকেই করে রেখেছিল এবং জেলের মেন গেটের যে ডুপ্লিকেট চাবি সেটাও তার কাছে ছিল। ধারণা করা হয় যে সে এই ডুপ্লিকেট চাবিটি কোনো একজন পুলিশের কাছ থেকে চুরি করে আনুমানিক রাত 2টা
3টার দিকে বা তার আশপাশে কোনো একটা সময় জেলের মেডিকেলে থাকা অবস্থায় যখন সবাই ঘুমিয়ে পড়ে মধ্যরাতে, তখন এম জয়শঙ্কর তার প্ল্যান অনুযায়ী রাতে 2টা বা 3টার দিকে সে ওই মেডিকেল সেন্টার থেকে পালিয়ে বড় দেয়ালের সামনে চলে আসে। সেই দেয়ালের উচ্চতা আনুমানিক ছিল 20 ফুট। সেই দেয়াল পার করার জন্য এম জয়শঙ্কর আগে থেকেই মই এবং চাদরের ব্যবস্থা করে রেখেছিল। 20 ফিটের প্রথম দেয়াল পার করার পর সে দ্বিতীয় দেয়াল, যেটার উচ্চতা ছিল প্রায় 30 ফুট, সেটাও কোনোভাবে পার করে ফেলে এবং সবকিছু পার করার পর সে মেইন গেটের একদম সামনে চলে আসে। মেইন গেটের সামনে সেই দেয়ালটি পার করা ছিল খুবই একটি দুরূহ ব্যাপার। যখন এম জয়শঙ্কর সেখানে পৌঁছায় তখন সে দেখে যে সেখানে কাচের টুকরো দিয়ে ঘেরা এবং ইলেকট্রিক তার দিয়ে পেঁচানো একটি ব্যারিকেড দেয়া আছে। কিন্তু বলা যেতে পারে যে সেটা একরকম ওর ভাগ্যই ছিল যে সেই সময় জেলের মধ্যে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে সে অত্যন্ত সহজেই এই দেয়ালটি পার হতে পারে। আমরা অলরেডি এর আগেও বলেছিলাম যে এম জয়শঙ্কর আরো একবার জেল থেকে পালিয়ে গিয়েছিল। সো এটা ছিল তার দ্বিতীয়বার যে সে আবার জেল থেকে বের হতে সক্ষম হয়। যেমনটা বলেছিলাম যে এই দেয়ালটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই রিস্কি একটি ব্যাপার। সো যখন এম জয়শঙ্কর এই দেয়ালটি টপকাতে সক্ষম হয়েছিল তখন সে ভালোভাবেই আহত হয় এবং তার শরীর থেকে রক্তও বের হচ্ছিল। যখন সূর্য উঠে যায় এবং সকাল হয়ে যায় তখন চারদিকে খবর পৌঁছে যায় যে জেল থেকে এম জয়শঙ্কর আবার পালিয়ে গিয়েছে। ঘটনার ঠিক পরপরই 11 জেল স্টাফ, 3 জন ওয়ার্ড বয়, 2 জন জেলার এবং 6 জন সিকিউরিটিকে সাথে সাথেই বরখাস্ত করা হয়। জয়শঙ্করের কেসটা আসলে এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে জয়শঙ্কর পালিয়ে যাওয়ার সাথে সাথেই কর্ণাটকে সম্পূর্ণভাবে রেড অ্যালার্ট জারি হয়ে যায় এবং কয়েকটি রাজ্যে মহিলাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয় এবং সাথে সাথেই একজন পুলিশ অফিসার এম জয়শঙ্করকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 5 লাখ টাকা ইনাম দেওয়া হবে বলে ঘোষণা করে। সাথে সাথে একটি সাইকিয়াট্রিস্ট টিমকেও সেইখানে উপস্থিত হতে বলা হয় এবং তাদের সাথে ডিসকাস করা হয় যে এর পরবর্তী স্টেপ অ্যাকচুয়ালি এম জয়শঙ্করের কি হতে পারে, তার পরবর্তীতে সে আসলে কোন ধরনের অপরাধ করতে পারে সে ব্যাপারে জানার জন্য পুলিশ এক ধরনের টিম গঠন করে এবং সেই সাথে সাথে 10,000 পোস্টার লাগানো হয় যেখানে বিভিন্ন ভাষায় এম জয়শঙ্করের কথা এবং সেই সম্পর্কে ডিটেলস দিয়ে দেওয়া হয়। সেই সাথে সাথে 75,000 টেমপ্লেট অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা এবং মহারাষ্ট্রতে বিভিন্ন জায়গায় মানুষের হাতে ছড়িয়ে দেওয়া হয় যাতে যে কোনোভাবেই হোক এম জয়শঙ্করকে গ্রেফতার করা যায় অত্যন্ত দ্রুততার সাথে। আসলে বলা যায় যে এক প্রকার এম জয়শঙ্করের ভাগ্য হয়তো বা এবার তার সাথে সায় দেয়নি, কিংবা পুলিশের ভাগ্য অত্যন্ত ভালো ছিল যে এম জয়শঙ্কর বেশি দূর পালাতে পারেনি, কারণ 30 ফুট দেয়ালের উঁচু থেকে যখন সে লাফ দেয় তখন তার এক পা ভেঙে যায় এবং সেই ভাঙা পা নিয়ে সে বেশি দূর এগোতে পারে না। বেশি দূর না যেতে পেরে এম জয়শঙ্কর খুব কাছাকাছি একটি পরিত্যক্ত বাড়িতে যে পৌঁছায় এবং সেখানে থাকা অবস্থায় তার সাথে একজন লোকের দেখা হয়, কিন্তু সে হয়তো জানতোই না যে সে একজন পুলিশের লোক অথবা পুলিশের একজন স্পাই হিসেবে কাজ করে। যখন এম জয়শঙ্কর তার সাথে কথা বলে তখন এম জয়শঙ্কর তাকে বলে যে আমি তোমাকে যথেষ্ট পরিমাণ টাকা দেব, তুমি যেভাবেই হোক তুমি আমাকে এই প্রদেশ থেকে বের করে নিয়ে যাও। এম জয়শঙ্করের সেই কথা শোনার সাথে সাথে সেই পুলিশের স্পাই সাথে সাথে রাজি হয়ে যায় এবং সেই সাথে সাথে এম জয়শঙ্করকে এই এলাকা থেকে বের করার জন্য প্রস্তুতি নেয়। সেই সাথে সাথে সে পুলিশকেও খবর দিয়ে দেয় যাতে এম জয়শঙ্করকে ধরার জন্য তারা চলে আসে। এভাবেই এম জয়শঙ্করকে 6 সেপ্টেম্বর 2023-এ পুলিশ তৃতীয়বারের মতো গ্রেফতার করে ফেলে। গ্রেফতার করার পর এম জয়শঙ্করকে আবার মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় কারণ ওর পা একটি অলরেডি ভেঙে গিয়েছিল এবং তার চিকিৎসার জন্য তাকে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছিল। যেহেতু সেন্ট্রাল জেল হসপিটালে তার পায়ের বেশি উন্নতি হচ্ছিল না, তাই তাকে ভিক্টোরিয়া হসপিটালে 23 সেপ্টেম্বর 2013-তে নিয়ে যেয়ে একটি সার্জারি করা হয়। যখন এম জয়শঙ্কর একদম ভালোভাবে সুস্থ হয়ে যায় তখন তাকে অত্যন্ত সুরক্ষার সাথে তাকে বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। যেহেতু এম জয়শঙ্কর এর আগে 2বার পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল, তাই এবার অত্যন্ত হাই সিকিউরিটির সাথে সেন্ট্রাল জেল বেঙ্গালুরুতে এম জয়শঙ্করকে নিয়ে আসা হয় এবং সেখানে একটি হাই সিকিউরিটি সেলে তাকে বন্দি করে রাখা হয়। সেই সাথে সাথে 24 ঘন্টা নজরদারি রাখার জন্য তার সেই সেলের ওখানে সিসিটিভির ব্যবস্থা করা হয়। সেই সাথে সাথে অত্যন্ত হাইলাইট
ব্যবহার করা হয়েছিল সেই জেলের বাইরের পোর্শনগুলোতে, যাতে এম জয়শঙ্কর কোনোভাবে পালানোর চেষ্টা করতে না পারে এবং পালানোর চেষ্টা করতে গেলেও যাতে তাকে ধরে ফেলা যায়। সেই সাথে সাথে এম জয়শঙ্কর যে সেলে বন্দি ছিল সেখানে সম্পূর্ণরূপে কোনো ব্যক্তি আসতে পারতো না, একমাত্র শুধুমাত্র জেলের স্টাফরাই সেখানে খাবার দেওয়ার জন্য এম জয়শঙ্করের কাছে যেতে পারতো। তাছাড়া আর কোনো ধরনের ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারতো না। এরই মধ্যে কোর্ট থেকে একটি অর্ডার আসে যেখানে স্পষ্টভাবে বলা হয় যে এম জয়শঙ্করের যদি কোনো মানসিক সমস্যা থাকে এবং যত ধরনের সমস্যা থাকবে সকল সমস্যার চিকিৎসা তাকে জেলের মধ্যেই করতে হবে এবং 24 ঘন্টা তাকে সার্ভেলেন্সের মধ্যে রাখতে হবে অত্যন্ত হাই লেভেলের সিকিউরিটি ক্যামেরা দ্বারা। এত কিছুর পরও এম জয়শঙ্কর ছিল অত্যন্ত চতুর ধরনের একজন লোক। সে এমন একজন অপরাধী এবং সে এত চতুর ছিল যে 2013 থেকে 2018 পর্যন্ত সে জেলে বন্দি থাকলেও এরই মধ্যে সে তার আরো একটি প্ল্যান তৈরি করে ফেলে জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য এবং 2018 সালে সে আবার আরো একটি স্টেপ নেয় জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু এবার সে সফল হয় না, কারণ এবার পুলিশের চতুরতাটা এতটাই বেশি ছিল যে সে বিফল হয়ে যায়। যেহেতু এত সুরক্ষার পরও এম জয়শঙ্কর আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই তাকে হাই সিকিউরিটি সেল থেকে নিয়ে যেয়ে এমন এক স্থানে বন্দি করে রাখা হয় যেখানে এম জয়শঙ্কর ব্যতীত আর কেউ ছিল না। আসলে বাস্তবতাটা হচ্ছে এরকম যে যা আমরা বলি যে সবকিছু খারাপ কাজের আসলে শাস্তি পেতেই হয়, সেমনটাই ঘটেছিল এম জয়শঙ্করের সাথে। এখন এম জয়শঙ্কর এমন একটা জেলে বন্দি হয়েছিল, এমন একটা ঘরে যেখানে সে ছাড়া আর কেউ ছিল না, এমনকি সেই জায়গায় শুধুমাত্র সে নিজের ইচ্ছা মতো নিঃশ্বাস নেওয়ার ছাড়া আর কিছুই করতে পারতো না। এরই মাঝখানে একদিন এম জয়শঙ্করকে রুটিন শেভিং এর জন্য এবং চুল কাটার জন্য বাইরে নিয়ে আসা হয় এবং তার চুল কাটা এবং শেভ শেষ হয়ে গেলে আবার তাকে সেই ঘরে বন্দি করে রাখা হয়। 27 ফেব্রুয়ারি 2018 রাতে হঠাৎ এম জয়শঙ্করের সেল থেকে অত্যন্ত জোরে জোরে শব্দ হতে থাকে এবং সে অত্যন্ত জোরে দরজা ধাক্কাতে থাকে। যখন নিরাপত্তা কর্মী তার সেলে আসে এবং সেলটা খোলে তখন সে দেখতে পায় এম জয়শঙ্করের সেলে রক্তে ভরে গেছে এবং দেখা যায় যে এম জয়শঙ্কর ব্লেড দিয়ে নিজের গলায় নিজেই এমনভাবে আঘাত করে যে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে, কিন্তু তারপরও নিরাপত্তার কথা চিন্তা করে জেলের স্টাফ এম জয়শঙ্করকে মেডিকেল সেন্টারে না নিয়ে সেখানেই তাকে ফার্স্ট এইডের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে। সেই সাথে সাথে জেলের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও এই সম্পর্কে জানিয়ে দেওয়া হয় রাতের মধ্যেই, কিন্তু অবস্থা বেগতিক দেখে উচ্চপদস্থ কর্মকর্তারা আসার পর এম জয়শঙ্করকে আবার সেই ভিক্টোরিয়া হসপিটালে নিয়ে যাওয়া হয় যেখানে সে পূর্বেও পালিয়ে গিয়েছিল। সেদিন ভোরেই ঘড়িতে যখন সময় 5:10 তখন ভিক্টোরিয়া হসপিটালের ডক্টর এটা কনফার্ম করে দেয় যে এম জয়শঙ্কর মারা গিয়েছে। আসলে সত্যি বলতে এম জয়শঙ্করের অপরাধের প্রকৃত পরিমাণ আসলে বলাটা প্রায় অসম্ভব, কারণ শোনা গিয়েছে যে 27টা অন্তত হত্যা মামলা তার বিরুদ্ধে দাখিল করা হয়েছিল। আসলে এটা নির্দিষ্টভাবে কখনোই বলা যাবে না যে এম জয়শঙ্করের অপরাধের পরিমাণ ঠিক কতটুকু ছিল, যদিও পুলিশের রিপোর্ট অনুযায়ী কিংবা যারা এ পর্যন্ত মামলা করেছিল সবকিছু মিলিয়ে আমরা যতটুকু জানতে পারি যে এম জয়শঙ্কর 27টির মতো প্রায় অপরাধের সঙ্গে জড়িত হয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে শোনা যায় যে তার অপরাধের সংখ্যা আরো অনেক বেশি। সুতরাং আসলে এটা কোনোভাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এম জয়শঙ্কর আসলে ঠিক কতগুলো অপরাধ করেছিল। তো বন্ধুরা, এম জয়শঙ্কর সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সেই সাথে সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন। যদি আপনারা ক্রাইম স্টোরি সম্পর্কে আরও নতুন নতুন ঘটনা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবারও নেক্সট কোনো একদিন আসবো নতুন একটি কাহিনী নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।